তৃষ্ণা, আজকেও কি তুমি শিকারে যাবে? আচ্ছা, আজ শিকারে না গেলে হয় না। প্রতিদিন তো তুমি অসহায় পাখিদের বন্দি করে নিয়ে আসো। এটা আমার একদমই ভালো লাগে না। সে তো আমি শিকারে যাবই। আমি শিকারে প্রতিদিন যাই বলে ভালো মন্দ খেতে পারি। আর তুমিও তো আমারটাই খাও নাকি? নইলে তোমার কাঠ কেটে তোমার কাঠ বিক্রির আশায় থাকতে থাকতে তো আমার পেট শুকাতে হয়। এভাবে বলো না তৃষ্ণা, আমার যতটুকু সামর্থ্য আমি তো তাই করি। সেই তো কতবার করে বললাম, আমার সাথে তুমিও শিকার করতে শুরু করো। ধনুক চালাতে তো ভালোই পারো, কিন্তু তোমার তো দয়ার শরীর, কোনো পাখির বুকে তীর চালাতে পারবে না। ঠিক আছে, আমি চললাম পাখি শিকারে। তৃষ্ণার বাবা খুব বড় একজন শিকারী ছিল। তৃষ্ণা ছোট থেকে ওর বাবার শিকার দেখেই বড় হয়েছে, আর নিজেও শিকারী হয়ে উঠেছে। কাঠুরের সাথে বিয়ে হওয়ার পরেও তৃষ্ণা শিকার করা বাদ দেয়নি। সে প্রতিদিন শিকার করত। টুনটুনি, এখানে বসে আছো কেন তুমি? তুমি শোনোনি, এখানে এক শিকারী মহিলা এসে প্রায় পাখি শিকার করে নিয়ে যায়। এখানে বসে থাকা নিরাপদ নয়। কি যে বলো পায়রা, আমাকে ধরা এতটাও সহজ নয়, বুঝলে? তাছাড়া কোনো শিকারীর ভয়ে আমি লুকিয়ে থাকবো এমন পাখিও আমি নই। আমার কথা শুনলে না তো টুনটুনি? ওই দেখো, শিকারী মহিলাটা আসছে। পায়রা শিকারীকে দেখে সেখান থেকে উড়ে চলে যায়। আর শিকারী তৃষ্ণা তীর নিক্ষেপ করলে সে তীর গিয়ে টুনটুনের পাখায় লাগে। হা হা হা, আজ দিনটা সত্যিই ভালো ছিল। প্রথমেই একটা টুনটুনি শিকার করলাম। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কি সুন্দর কথা, আমাকে ছেড়ে দাও। আরে, তোকে ছেড়ে দেওয়ার জন্য কি ধরেছি আমি? তৃষ্ণা টুনটুনিকে ধরে একটা খাঁচার ভিতরে রেখে দেয়। আর এরপর একে একে অনেকগুলো পাখি শিকার করে বাড়িতে ফিরে যায়। খাঁচার ভিতরে বেচারা পাখিরা একে অপরের সাথে সুখ দুঃখের কথা বলতে থাকে। বোন, জানো, পায়রা বোন আমাকে বলেছিল এই শিকারীর কথা, কিন্তু তখন আমি গুরুত্ব দেইনি। আর এখন দেখো, আমি খাঁচায় বন্দি। আমি ভাবছি আমাদের কি আর কোনো মুক্তি নেই? আমাদের বোধহয় এরা বিক্রি করে দেবে। আচ্ছা, আমাদের কি বাঁচার কোনো উপায় নেই? আমার ছানারা মনে হয় আমার জন্য বাসায় অপেক্ষা করছে। বাচ্চারা আমার জানি না কি খেয়েছে। আমি তো আমার ছানাদের জন্য খাবার নিয়ে ফিরছিলাম, তখন শিকারী মহিলাটি আমাকে ধরে নিল। চড়ুই, টিয়ে, টুনটুনি এভাবে নিজেদের মধ্যে সুখ দুঃখের গল্প করছিল আর খাচ্ছিল। কাঠুরে সেসব পাখিদের কান্না শুনে খুব কষ্ট পায়। হায় উপরওয়ালা, এই নিষ্পাপ পাখিদের কান্না আমি যার সহ্য করতে পারছি না। এমন কি কোনো উপায় নেই যার দ্বারা আমার স্ত্রীকে এই পাপ কাজ থেকে দূরে রাখতে পারি? তখনই সেখানে শিকারী তৃষ্ণা আসে আর বলে, আবারও বোকাদের মতো কাঁদতে শুরু করেছো? সেই তো সারাদিন 2-4টে ডালপালা কাটো, সে কাজটিও করাকে বাদ দিয়ে দেবে ভাবছো? তুমি কি বোঝো না তৃষ্ণা, এই অসহায় পাখিদেরকে মেরে ওদেরকে শিকার করে তুমি তোমার পাপের বোঝা বাড়াচ্ছ। এই কাজটা কি বন্ধ করা যায় না? তোমার লোভ কি কমানো যায় না? চাই তো, তবে একটা ব্যাপার আছে। কি ব্যাপার বলো? যদি কখনো সোনার ডিম পাড়া পাখি আমি পেয়ে যাই, সেদিন থেকে আমি পাখি শিকার করা বন্ধ করে দিব, আর লোভ করাও বাদ দিয়ে দিব। এটা তুমি কি বলছো? এটাও আবার হয় নাকি? বেশ তো, এটা যখন হবেই না, তখন আমি পাখি শিকার করাও বাদ দিব না। তৃষ্ণা এ কথা বলে রাগ দেখিয়ে সেখান থেকে জঙ্গলে চলে যায় আর পাখি শিকার করার জন্য পাখি খুঁজতে থাকে। কিন্তু সেদিন কোনো পাখি খুঁজে পায় না। ধুর, আজ সারাটা দিন ঘুরে একটা পাখিও পেলাম না। আজকে কাঠুরের কান্না দেখে বেরিয়েছিলাম, তাই দিনটা মাটি হলো। তৃষ্ণা কোনো পাখি না পেয়ে মন খারাপ করে বাড়িতে ফিরছিল। তখন হঠাৎ একটি শুক পাখি এসে তৃষ্ণার কাঁধে বসে। আরে, এই পাখি কোথা থেকে এলো? তাও আবার আমার পিঠে এসে বসলো। যাই হোক, নিজে থেকে যখন এসেছে একে বাড়ি নিয়ে যাই। দেখতেও সুন্দর, কাল বাজারে চওড়া দামে বিক্রি করা যাবে। তৃষ্ণা সেই শুক পাখিকে নিয়ে বাড়িতে ফিরে গেল।
আর সুখ পাখিটিকেও একটা খাঁচায় বন্দি করে রাখলো। আজকেও একটা সুন্দর পাখি ধরে এনেছো তৃষ্ণা। এনেছি তো কি হয়েছে, আমার কাজই তো এটা। আর শোনো, আজ কষা করে পাখির মাংস ভুনা করব। চড়ুই পাখিটাকে জবাই করো তো। না, এই পাপ কাজ আমি করতে পারবো না। বেশ তো, আমিই করছি। তুমি কি ভেবেছো আমি পাখি জবাই করতে পারি না? তৃষ্ণা এ কথা বলে খাঁচা থেকে চড়ুই পাখি বের করে। চড়ুই পাখির চোখ দিয়ে পানি পড়তে থাকে, বাকি পাখিরাও কাঁদতে থাকে। কিন্তু এতে তৃষ্ণার কোনো মায়াই হয় না। তৃষ্ণা চড়ুই পাখিটাকে জবাই করে ফেলে। দেখো টিয়ে বোন, চড়ুই বোনের সাথে কি হলো। এই তৃষ্ণা নামের মহিলাটাকে যেমন পাষাণ্য দেখছি, ও আমাদেরকেও জবাই করে ফেললে অবাক হব না। কি আর করবে টুনটুনি বোন, আমাদের কপালে এমনটাই লেখা ছিল। ভেবো না আমি তোমাদের ছেড়ে দিব। তুমি আমাদের ছেড়ে দেবে, কিন্তু কিভাবে? তুমি নিজেই তো বন্দী হয়ে আছো। কিন্তু আমি তোমাদের ছেড়ে দিতে পারবো। আমি তো বুঝতে পারিনি শিকারী তৃষ্ণা হুট করে চড়ুই পাখিকে খেতে চাইবে, নইলে ওকেও বাঁচাতাম। সুখ পাখি এ কথা বলে নিজের শক্তি দিয়ে টিয়ে আর টুনটুনের খাঁচা খুলে দিল। এতে টিয়ে আর টুনটুন মুক্তি পেল। সুখ পাখি, তুমিও আমাদের সাথে চলো। তা হয় না টুনটুনি, আমি যেতে পারবো না। তোমরা যাও, আমাকে নিয়ে ভেবো না। টুনটুনি আর টিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। পরের দিন সকালে সুখ পাখি একটা সোনার ডিম পাড়ে। আর তৃষ্ণা সকালে উঠে সেই সোনার ডিম দেখে। আরে, এটা আমি কি দেখছি? আমি স্বপ্ন দেখছি না তো? না না, এটা বোধহয় স্বপ্নই হবে। ততক্ষণে কাঠুরে সেখানে চলে আসে আর সে সোনার ডিমটি দেখতে পায়। আরে, এ তো দেখে মনে হচ্ছে সোনার ডিম। আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? ওটা সোনার ডিম। হ্যাঁ তৃষ্ণা, ওটা সোনার ডিম। তুমি বলেছিলে না সোনার ডিম পেলে লোভ করা আর পাখি শিকার করা ছেড়ে দেবে, তাই উপরওয়ালা তোমাকে একটা সুযোগ করে দিয়েছে। আরে কাঠুরে, আমার ভাগ্য খুলে গেছে। আমি তো বড়লোক হয়ে যাব। আর কি যে বলো না, সোনার ডিম পাড়া পাখি পেয়ে গেছি, এর পরেও আবার আমি পাখি শিকার করব? এটা কখনো হতে পারে? এভাবে প্রতিদিন সুখ পাখি একটা করে সোনার ডিম পাড়ে, আর তৃষ্ণা সেই সোনার ডিম বিক্রি করে অনেক টাকা পেত। কিন্তু একদিন তৃষ্ণা ভাবতে লাগলো, পাখিটা প্রতিদিন একটা করে ডিম দেয় কেন বুঝি না। একসাথে যদি ওর পেটের ভিতরে থাকা সব ডিম বের করে দিত, তাহলে তো একসাথে আমি অনেক টাকা পেতাম। আর সেই সব টাকা দিয়ে শহরে বড় বাড়ি গাড়ি সব কিনতে পারতাম। কি ব্যাপার তৃষ্ণা, কি ভাবছো তুমি? আমার ভিতরে কি চলছে এ কথাটা কাঠুরেকে জানানো যাবে না। জানালে যে সর্বনাশ হয়ে যাবে। কাঠুরে জানলে আমার এই পরিকল্পনা সত্যি হতে দিবে না। একদিন তৃষ্ণা একসাথে অনেকগুলো সোনার ডিম পাওয়ার লোভে সুখ পাখিটাকে ধরে জবাই করে আর সুখ পাখির পেট কেটে ফেলে। কিন্তু সুখ পাখির পেট কেটে সে একটা সোনার ডিমও পায় না। এ কি, এটা আমার সাথে কি হলো? আমার সোনার ডিম, আমার সোনার ডিম কোথায়? তৃষ্ণা মৃত সুখ পাখির দেহ নিয়ে কাঁদতে লাগলো। আর হুট করে তৃষ্ণার দুহাত পঙ্গু হয়ে গেল। সে হাত নড়াতে পারছিল না। এ কি, আমার হাত, আমার হাতে কি হলো? তৃষ্ণা ওর হাত নিয়ে কাঁদছিল। তখনই সেই মৃত সুখ পাখি একটা সুন্দর পরীতে পরিণত হলো। আর এটা দেখে তৃষ্ণা ভয় পেয়ে গেল। তৃষ্ণা, তুমি আজ তোমার পাপের ফল পেয়েছো। তুমি বলেছিলে সোনার ডিম পাড়া পাখি পেলে তুমি লোভ করা ছেড়ে দেবে, কিন্তু তুমি লোভ করা ছাড়োনি। তুমি সুখ পাখিকে মেরে ফেলেছো। আমাকে মাফ করে দিন পরে, আমি না জেনে বুঝে ভুল করেছি। তুমি অনেক নিষ্পাপ পাখিকে নির্বিচারে মেরে ফেলেছো, স্বীকার করেছো। আর সে শাস্তি তোমাকে তো পেতেই হবে। তুমি যে হাত দিয়ে স্বীকার করতে, সে হাত তোমার অকেজো হয়ে গেছে। এভাবেই এখন দিন কাটাতে থাকো। এ কথা বলে পরি সেখান থেকে চলে যায়। আর কাঠুরে তৃষ্ণার এরকম দুরবস্থা দেখে আফসোস করতে থাকে। হৃদয়পুর গ্রামে দীনেশ নামে এক লোক বাস করত। দীনেশের মেয়ের বয়স যখন 1 বছর হয়,
তখনই তার স্ত্রী একটা অসুখে আক্রান্ত হয়ে মারা যায়। দীনেশের মেয়ের নাম ছিল শ্রদ্ধা। দীনেশ একা শ্রদ্ধার দেখাশোনা করতে পারছিল না, আর তাই সে রীতা নামে এক মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। কিন্তু সেও তার প্রথম সন্তান শ্রেয়া জন্মের সময় মারা যায়। এরপর দীনেশ একাই তার মেয়েদের বড় করতে থাকে। এরপর কেটে যায় বেশ কয়েক বছর। দীনেশ তার দুই মেয়েকেই অনেক ভালোবাসতো। একদিন শ্রেয়া তার বাবার কাছে আসে আর বলে, বাবা, ও বাবা, শোনো না। হ্যাঁ মা, বল, কি বলবি? বাবা, বলছিলাম কি, তুমি একটা সুন্দর পুতুল আর একটা নতুন জামা আমাকে এনে দিবে? হ্যাঁ রে মা, দেব তো। আমার রাজকন্যা যখন চেয়েছে তখন কি আর না দিয়ে পারি? বাবা, তুমি শ্রেয়াকে কে এনে দেওয়ার কথা বলছো? আমার কিন্তু নতুন জামা চাই। শুধু কি বনুকে দিলে হবে? আমি বুঝছি তোমার কেউ না। তোকেও তো দেব সোনা। তোরা দুজনই যে আমার কাছে সমান। কখনো কি তোদের আলাদা করে দেখেছি বল? না বাবা, তুমি তো আমাদের লক্ষ্মী বাবা। হ্যাঁ, হয়েছে হয়েছে, এবার থাম। আমি এখন অফিসে যাচ্ছি। তোমরা দুজন সাবধানে থেকো, আর ঝগড়াঝাটি একদম করবা না, বলে দিলাম। আমার কাজ শেষ হলেই আমি তাড়াতাড়ি ফিরে আসব। ঠিক আছে বাবা, তুমি যাও, চিন্তা করো না তো। এরপর দীনেশ তার কাজে চলে যায়। এভাবে হাসি আনন্দে শ্রদ্ধা, শ্রেয়ার ও তার বাবার ভালোই দিন কাটছিল। শ্রদ্ধা শ্রেয়াকে অনেক ভালোবাসতো। সে সব সময় শ্রেয়াকে দেখে শুনে রাখতো। একদিন শ্রদ্ধা ও শ্রেয়া তার বাবার কাছে যায় আর বলে, বাবা, বলো তো, দিদি বেশি সুন্দর না আমি বেশি সুন্দর? আমার কাছে তোরা দুজনেই সমান সুন্দর মা, কেউ আমার কাছে খারাপ নোস। ঠিক আছে, বলো তুমি কাকে বেশি ভালোবাসো? আমি তোদের দুজনকেই সমানভাবে ভালোবাসি মা। তোরা যে দুজন আমার দুই নয়নের আলো। তোরা দুজন সৎ বোন হলেও আমার কাছে তো আমার মেয়ে। আমি তোদের দুজনকেই সমানভাবে ভালোবাসি। আচ্ছা বাবা, আমাদের এই সুন্দর বড় বাড়িটা বড় হলে কে পাবে? কার হবে এই বাড়িটা? এই বাড়িটা তো আমি তোমার বড় মায়ের নামে কিনেছিলাম। সেক্ষেত্রে এই বাড়িটা তোমার দিদি শ্রদ্ধা পাবে। কিন্তু তুই এত কথা জানতে চাচ্ছিস কেন? তোদের একজনের নামে মানেই তো দুজনেরই। না বাবা, এমনিতেই। আচ্ছা, আমি এখন আসি। এই বলে শ্রেয়া তার ঘরে চলে যায় আর মনে মনে ভাবতে থাকে, কি বললো বাবা, এই বাড়িটা দিদি পাবে? মানে আমার সৎ বোন? আমি কিছুতেই এটা হতে দেব না। এই বাড়িটা কত সুন্দর, এটা আমি কিছুতেই ওকে দেব না। এটা আমার বাড়ি। বাবা মারা গেলে তো এটা দিদি পাবে, আর দিদি যদি মারা যায় তবে তো এই বাড়িটা আমার হবে। তবে আমার দিদিকেই সরাতে হবে। এরপর থেকে শ্রেয়া সব সময় শ্রদ্ধার সাথে খারাপ ব্যবহার করত। তাকে দিয়ে নিজের সমস্ত কাজ করিয়ে নিত আর সব সময় ওকে মারতে চাইতো। শ্রদ্ধা সব বুঝতে পারে, কিন্তু শ্রেয়াকে সে কখনো এসব কথা বলতো না। দিদি, এই দিদি, কোথায় গেলি? আমাকে এক গ্লাস জল দিয়ে যেত। হ্যাঁ বোন, দিচ্ছি এক্ষুনি, একটু দাঁড়া। এর কিছুক্ষণ পর শ্রদ্ধা শ্রেয়ার কাছে জল নিয়ে আসে আর শ্রেয়াকে দেয়। একটু জল আনতে এত সময় লাগে? কি এমন করিস? আসলে বোন, তোর জন্য আমি খাবার তৈরি করছিলাম, তাই একটু দেরি হলো আর কি। তুই বস বোন, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। না না দিদি, তুই এখানেই থাক, আমি দুজনের জন্যই খাবার নিয়ে আসছি। এই বলে শ্রেয়া রান্নাঘরে যায় খাবার আনতে, আর সেখানে গিয়ে দুধের সাথে বিষ মিশিয়ে শ্রদ্ধার কাছে নিয়ে আসে। এই নে দিদি, তোর জন্য দুধ নিয়ে এসেছি, খেয়ে নে, না করতে পারবি না কিন্তু। এই বলে শ্রেয়া দুধের গ্লাসটা শ্রদ্ধাকে দিতে যায়, আর শ্রদ্ধার হাত লেগে গ্লাসটা মাটিতে পড়ে যায়। হায় হায়, এটা কি হয়ে গেল? এবার কি হবে? তোর পাগল, কি হয়েছে? আমি আবার নিয়ে খাবো এখন। ইস, একটুর জন্য বেঁচে গেল, দুধটা খেলেই মজা বসতো।
এরপর থেকে নানাভাবে শ্রেয়া শ্রদ্ধাকে মারতে যায়, কিন্তু পারে না। একদিন শ্রেয়া শ্রদ্ধার ঘরে টেবিলের ওপর একটা পুতুল দেখে ভাবতে থাকে, এটা তো দিদির মায়ের শেষ স্মৃতি, এটাকে ও কখনোই হাতছাড়া করে না, এটার জন্য তো ও সব করতে পারে। এই ভেবে শ্রেয়া পুতুলটিকে নিয়ে গিয়ে তাদের পুকুরে ফেলে দেয়। আর কিছুক্ষণ পর শ্রদ্ধা পুতুলটিকে না দেখতে পেয়ে এদিক সেদিক খুঁজতে থাকে। এ কি, আমার মায়ের দেওয়া পুতুলটা কোথায় গেল? ওটাই তো আমার মায়ের শেষ স্মৃতি ছিল। এই বলে শ্রদ্ধা পুতুলটি খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে চলে যায় আর দেখতে পায় পুতুলটা পানিতে ভাসছে। হায় হায়, এটা এখানে কি করে এলো? আমি তো সাঁতারও জানি না, এখন কি করে তুলবো এটাকে? এসব বলে শ্রদ্ধা কাঁদতে থাকে। আর তখনই শ্রেয়া সেখানে আসে আর শ্রদ্ধাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। বোন, এ কি করলি তুই? আমাকে বাঁচা বোন, তুই যা বলবি আমি তাই করব, বাঁচা আমায়। না, আমি তোকে বাঁচাবো না। তুই বেঁচে থাকলে বাবার সব সম্পত্তি আর এই বাড়ি আমি কিছুতেই পাবো না, তাই তুই মারা যা। তখনই সেখানে দিনেশ আসে আর শ্রদ্ধাকে বাঁচায়। এসব কি হচ্ছে শ্রেয়া? তুই এত নিচু মনের? এই বলে দিনেশ শ্রেয়াকে একটা থাপ্পড় দেয়। এই সামান্য কটা টাকা পয়সা বাড়ির জন্য তুই তোর বোনকে মারতে চাইছিস? ও তোকে কতটা ভালোবাসে তুই কি জানিস? তুই যে সম্পত্তির জন্য ওকে মারতে চাইছিস সে ওগুলো অনেক আগেই তোর নামে লিখে দিয়েছে। ও বুঝতে পেরেছিল এই সম্পত্তির জন্য তুই ওর সাথে খারাপ ব্যবহার করছিস, কিন্তু ও তোকে প্রচণ্ড ভালোবাসে। ও চায়নি এই তুচ্ছ কারণে তোদের মধ্যে দূরত্ব তৈরি হোক, তাই ওর সব সম্পত্তি তোর নামে করে দিয়েছে। আর তুই কি না, ছি ছি ছি। বাবা, আমি ভুল করেছি। দিদি, তুই আমাকে ক্ষমা করে দে দিদি। আমি না জেনে তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি আর কখনোই তোর সাথে খারাপ ব্যবহার করব না দিদি। আমায় তুই ক্ষমা করে দে। ঠিক আছে রে বোন, তোকে যে আমি অনেক ভালোবাসি, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। এরপর শ্রেয়া শ্রদ্ধার সাথে আর খারাপ ব্যবহার করত না। তারা দুই বোন মিলেমিশে থাকতো। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আমরা ভ্রমণে গিয়েছিলাম আর সেই সুযোগে ওই শয়তান রাক্ষস আমাদের মাকে হত্যা করেছে। মা চলে যাওয়ার পরে পরিরাজ্য যেন অসহায় হয়ে গেছে। হ্যাঁ দিদি, তুই একদম ঠিক কথাই বলেছিস। আমাদের মা যে এই পরিরাজ্যের রানী ছিলেন। তবে বড়দি, মেজদি, আমি কিন্তু ওই রাক্ষসকে ছাড়বো না। আমি ওই রাক্ষসকে হত্যা করেই ছাড়বো। ও কি ভেবেছে আমার মাকে হত্যা করে ও পৃথিবীতে গিয়ে লুকিয়ে থাকবে? কিন্তু আমি সেটা হতে দেব না। দরকার হলে আমি পৃথিবীতে যাব আর ওই রাক্ষসকে খুঁজে বের করে আমি নিজে ওকে হত্যা করব। তুই একা নস বোন, আমরা দু বোন এই লড়াইয়ে তোর সাথেই আছি। আমরা তিন পরিকন্যা মিলে রাক্ষসকে বধ করেই ছাড়বো। তবে পরিরূপে পৃথিবীতে গেলে সাধারণ মানুষের মধ্যে ওই রাক্ষসকে খুঁজতে পারবো না, তাই আমাদের মানুষ রূপে ওই পৃথিবীতে যেতে হবে। তিন পরিকন্যা মিলে এই কথা বলে তিন পরিকন্যা নীলাশা, চুমকি আর চামেলি তাদের ডানা খুলে ফেলে আর সাধারণ মানুষের বেশে পৃথিবীতে আসে। আর পৃথিবীতে এসে আহত মিনতির সাথে দেখা হয়। মিনতি মধ্যবয়সী, চুলে পাক ধরেছে। এ মহিলার কে এমন হাল করলো? মাথা থেকে তো তাজা রক্ত ঝরছে। এভাবে রক্ত ঝরলে তো মহিলাটা মারা যাবে। দিদি, আগে মহিলাটাকে সুস্থ করতে হবে, তারপর না হয় সবটা জেনে নেব। এরপর তিন কন্যা মিলে জাদু শক্তি প্রয়োগ করে আর মিনতিকে সুস্থ করে তোলে। শয়তান মোড়ল তো আমার মাথায় আঘাত করে আমাকে মেরেই ফেলতে চেয়েছিল। তবে তোমরা কেন আমাকে বাঁচালে? এমন দুঃখের জীবন যে আমি আর চাই না। কেন গো মা, কিসের এত দুঃখ তোমার? তুমি একবার আমাদের তিন কন্যাকে তোমার দুঃখের কথা বলো। তোমার মতো গরিব মায়ের তিন পরিকন্যা তোমার সব দুঃখ দূর করবে।
সে তো বুঝলাম, কিন্তু তুমি কি বললে তুমি পরিকন্যা? তার মানে তোমরা কি পরি? এ মানে না মানে মা, তুমি শুনতে হয়তো ভুল করেছো। আসলে তুমি আমাদের মায়ের বয়সী তো, তাই আমরা তোমার দুঃখ কষ্ট সব দূর করতে চাই। এবার সবটা বলো দেখি। কি আর বলবো দুঃখের কথা, আমি খুব গরিব আর অসহায় এক মহিলা। আমি মোড়লের বাড়িতে ঝিয়ের কাজ করে পেটের ভাত জোগাড় করতাম, কিন্তু কয়দিন থেকে অসুস্থ থাকায় কাজ করতে পারিনি। আর চিকিৎসা করার জন্য মোড়লের কাছে কিছু টাকা নিতে গিয়েছিলাম, অমনি মোড়ল আমায় মেরে এখানে ফেলে রেখে গেছে। ওই বেটা মোড়ল তো আচ্ছা খারাপ, তবে তোমার কোনো চিন্তা নেই। আমরা যখন তোমাকে একবার মা ডেকেছি, তবে তোমার আর কোনো অসুবিধা হতে দেব না। দিদি ঠিক বলেছে, কিন্তু মা আমরা তো অনাথ, আমাদের থাকার কোনো আশ্রয় নেই। তুমি কি আমাদেরকে থাকার আশ্রয় দিবে? কেন দেব না রে মা, তোরা যখন আমাকে মা ডেকেছিস, তখন আমিও তোদেরকে সন্তানের মতো রাখতে চাই। তোরা তিনজন আজ থেকে আমার সাথে আমার কুঁড়ে ঘরেই থাক। এরপর মিনতি তিন কন্যাকে তার বাড়িতে নিয়ে যায়। তবে হঠাৎই এক রাত্রে হঠাৎ এই শব্দ কোথা থেকে এলো? আমার কাঁচা ঘুমটা একেবারে ভাঙিয়ে দিল। এ কি, ওরা তিন বোন কোথায়? ওদেরকে দেখতে পাচ্ছি না কেন? এ কথা বলে মিনতি দ্রুত বিছানা থেকে নামে আর দরজাটা খুলে ঘরের বাইরে যায়। আর বাইরে গিয়ে দেখে তিন কন্যা পরীদের মতো ডানা মেলে উড়ে উড়ে যাচ্ছে। এসব আমি কি দেখলাম? তিন কন্যার পরীদের মতো ডানা এলো কোথা থেকে? তবে কি তিন কন্যা পরিকন্যা? আজ আমাকে সবটা জানতেই হবে। এসব কথা বলে মিনতি ঘরের দরজায় বসে তিন কন্যার জন্য অপেক্ষা করতে থাকে। এইদিকে তিন পরিকন্যা তাদের মায়ের হত্যাকারী রাক্ষসকে খুঁজতে থাকে। আর হঠাৎই আমি এই গাভীটাকে এবার চিবিয়ে চিবিয়ে তার হাড় মাংস মজা করে খাবো। আমি সত্যি খুব বুদ্ধিমান রাক্ষস। এই গ্রামের মোড়লকে মেরে মোড়ল সেজে গ্রামেতেই আছি, আর রোজ গ্রামের মানুষের গবাদি পশু নিয়ে মজা করে খাচ্ছি, আর মিনতিকেও দাসীর মতো খাটাচ্ছি। এসব কথা বলে ওই ভয়ঙ্কর রাক্ষস গাভীটাকে ছিঁড়ে ছিঁড়ে ক্ষত বিক্ষত করে খেতে থাকে। আর তিন পরিকন্যা এসব কাণ্ড মেঘের ওপর থেকে দেখে বলে, এই তো সেই রাক্ষসের সন্ধান তো পেয়ে গেলাম। তবে এই রাক্ষস গ্রামের মানুষদের ওপর জুলুম করছে। সন্ধান তো পেলাম, তবে এবার কৌশলে এই রাক্ষসকে বধ করতে হবে। তবে সেটা আজ নয়, পরিকল্পনা করে কৌশলে হত্যা করতে হবে। তবে চল আজ আমরা বাড়িতে ফিরে যাই, রাত হয়ে যাচ্ছে তো। এরপর তিন পরিকন্যা বাড়িতে ফিরে আসে আর দেখে মিনতি বারান্দায় বসে আছে। মিনতিকে দেখে পরিকন্যারা বেশ ঘাবড়ে যায়। এসব আমি কি দেখছি তিন পরিকন্যা? তবে কি তোমরা সত্যি পরি? আর তোমরা তোমাদের এই গরিব মাকে এইভাবে ঠকালে? তোমরা কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো? সত্যি করে বলো আমাকে, সত্যি করে বলো তিন পরিকন্যা। এরপর তিন পরিকন্যা তাদের মায়ের মৃত্যুর প্রতিশোধের ব্যাপারে সবকিছু খুলে বলে আর মোড়লরূপী রাক্ষসের কথাও বলে। আমি জানি রে মা, ওই মোড়ল একটা রাক্ষস, যে স্বামীকে চিনতে তো আমার ভুল হবে না। তবে তোরা ভাবিস না, ওই রাক্ষসকে বধ করতে আমি তোদেরকে সাহায্য করব। এসব তুমি কি বলছো মা? আর তুমি আমাদের কিভাবে সাহায্য করবে? আসলে রে মা, আমি খুবই সুন্দরী আর গুণবতী একটা মেয়ে ছিলাম। সবাই আমার রূপগুণে খুব মুগ্ধ ছিল, এমনকি ওই রাক্ষসও আমায় দেখে মুগ্ধ হয়ে যায়। আর মানুষের রূপ নিয়ে ওই শয়তান রাক্ষস আমাকে বিয়ে করে। বিয়ের পর থেকে ওনার গলায় আমি এই মুক্তোর মালাটি দেখছি। তবে মালাটা অনেক সুন্দর, না জানি আমি পরলে আমাকে কত সুন্দর লাগবে। সেদিন আমি কথা বলে আমি আমার ঘুমন্ত স্বামী হরিশের গলা থেকে এই মুক্তোর হারটি খুলে নেই। আর তখনই হরিশের ঘুম ভেঙে যায়, আর মুহূর্তের মধ্যেই হরিশ মানুষ থেকে রাক্ষস হয়ে যায়। শয়তান মহিলা, তোর এত বড় সাহস!
তুই আমার গলা থেকে আমার প্রাণ ভ্রমরা মুক্তার মালাটা খুলে নিয়েছিস? আমি কখনোই এই মালা গলা থেকে খুলিনি, আর তুই আমার গলা থেকে এই মালা খুলে নিয়েছিস। দিয়ে দে এই মালাটি আমায়। একবার যদি এই মালাটা ছিঁড়ে যায় তাহলে আমার মৃত্যু নিশ্চিত। দিয়ে দে বলছি আমায় ওই মালা। এ আমি কি দেখছি, তুমি একটা রাক্ষস। তবে কি আমি এতদিন একটা রাক্ষসের সঙ্গে সংসার করেছি? না, আর এক মুহূর্তও নয়। আজই আমি এখান থেকে চলে যাব। খবরদার, তুমি আমার দিকে এগোবে না, তবে কিন্তু আমি এই মালা ছিঁড়ে ফেলবো কিন্তু। এরপর আমি এই গ্রামে পালিয়ে আসি, আর তার কয়েক বছর পরই ওই রাক্ষসও এই গ্রামেই আসে আর এই গ্রামের মোড়লকে হত্যা করে আর নিজে মোড়ল সেজে বসে থাকে। আমি নিজের চোখের সামনে সব কিছু দেখেছি, কিন্তু কিচ্ছু করতে পারিনি। আর তারপর থেকেই মোড়ল তার প্রাণভোমরা পাওয়ার জন্য আমার উপর নানাভাবে অত্যাচার করেছে, কিন্তু আমি তার প্রাণভোমরা ফিরিয়ে দেইনি। তবে আজকে আমি তোদেরকে ওই মুক্তোর মালাটা দিব, কারণ আমি চাই ওই রাক্ষস তার পাপের শাস্তি পাক আর তোদের মায়ের আত্মার শান্তি মিলুক। এই কথা বলে মিনতি ঘরে যায় আর ওই মালা এনে নীলাশার হাতে দেয়, আর তখনই সেখানে রাক্ষস আসে। শয়তান মহিলা, আমি তোর উপর কত অত্যাচার করেছি এই মুক্তোর মালা পাওয়ার জন্য, কিন্তু তুই ওই মালা আমাকে ফিরিয়ে দিসনি। আর তুই ওই মালা আজ আমার শত্রুর হাতে দিয়েছিস। তবে আজ তোর নিস্তার নেই, আমি সব কটাকে চিবিয়ে চিবিয়ে খাবো। এই কথা বলে রাক্ষস যেই না পা বাড়িয়েছে, তখনই নীলাশা পরী মুক্তোর মালাটা ছেড়ে তার জাদু প্রয়োগ করে। কেননা পরী যদি ওই মালাতে জাদু শক্তি প্রয়োগ না করত, তবে রাক্ষস কিছুতেই মারা যেত না, আবার জীবিত হতো। এরপর পরী মালাতে জাদু শক্তি প্রয়োগ করে আর নিমিষেই রাক্ষস ভস্ম হয়ে যায়। মা, তুমি আজ আমাদেরকে নিজের সন্তান হিসেবে প্রমাণ করলে, আর এই জন্যই আমরা আমাদের মায়ের হত্যাকারীকে হত্যা করতে পারলাম। তোমাকেও আমরা মায়ের সম্মান দিতে চাই, তোমাকে আমরা পরিরাজ্যে নিয়ে যেতে চাই। মা, এখন থেকে তুমি পরিরাজ্যে আমাদের মা হয়ে থাকবে।